চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে যে বিষয়গুলো অভিযোগ হতে পারে তার উত্তর কমিশন কীভাবে রেডি করছে সেই বিষয়ে আমরা তার উত্তর জানার চেষ্টা করেছি। তাহলে এই সকলকে যদি আবার নতুন করে আমাদের সঙ্গে বসানো হয় তাহলে কোথাও গিয়ে আমাদের চান্স তো কমেই, ন্যাচারালি কমে। ভুল তথ্য দিয়ে কোর্টকে মিসগাইড করছেন, তার যথাযথ উত্তর দিয়ে আমাদের পক্ষ থেকে আমরা যেমন বলবো সে তো ক্যান্ডিডেট যোগ্যভাবে এখানে চাকরি পেয়েছে, তারা এত ভালো র্যাঙ্ক করেছে, তাদের দু চারজন দুর্নীতি করেছে বলে তাদের সবাইকে বাদ দিয়ে দিতে হবে। আমার মনে হয় না কোনো জাজ, যার মধ্যে মিনিমাম মানবিকতা আছে, আমার মনে হয় না কোনো জাজ এটা করতে পারেন। আমাদের জীবন জীবিকার প্রশ্নটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়েছে। মাধ্যমিক এত বড় একটা ব্যাপার জিনিসটা, যে সমস্ত টিচার উপস্থিত না থাকলে মাধ্যমিক ওইভাবে করানো সম্ভব নয়। সত্যি কথা বলতে পরীক্ষাটা ঠিকঠাক করে করা যাবে না, কন্ডাক্ট করা যাবে না। আজকে এসএসসি মামলার শুনানি ছিল আপনাদের, কিন্তু আমরা দেখলাম যে সেই শুনানিতেও ফল যে আপনারা যেটা আশা করছিলেন যে এটা এই ধরনের হওয়া উচিত, যার জন্য এতগুলো মিটিং মিছিল করা হলো, এতগুলো আইনজীবীদের কিভাবে সওয়াল জবাব করতে হবে সেটাও আপনারা শিখিয়ে দিয়ে এসেছিলেন। আমরা দেখলাম আগামী আবার 10 তারিখে সেই শুনানি আবার ডেট দেওয়া হয়েছে। কি বলবেন আজকের সর্বোচ্চ যে শুনানি হলো সেটা? আজকে আমরা দেখলাম দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত হিয়ারিং হয়েছে। তার মধ্যে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে প্রায় 1.5 ঘন্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস শামীম ওনারা ওনাদের বক্তব্য রেখেছেন। তো আগের দিনই হিয়ারিংয়ের ঠিক হয়েছিল যে আজকে যারা মানে মূল যারা মানে রিট পিটিশনার যারা তারা বলবেন, এবং আজকে বিকাশবাবু বা তার যারা আছেন তাদেরই বলার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম অনবরত কোর্টকে বিভিন্ন বিষয়ে ভুল তথ্য দিয়ে কোর্টকে মিসগাইড করেছেন উনি। যেমন আমরা দেখলাম যে প্যানেল এক্সপায়ারি নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন। প্যানেল এক্সপায়ার হওয়ার যে মূল বেশ কয়েকটি কারণ আছে, যেরকম আমি পয়েন্ট করে করে বলছি যে ধরুন এক বছর পরে প্যানেলটা এক্সপায়ারি হবে, প্যানেল পাবলিশ হওয়ার পরে। কিন্তু আমরা যখন দেখলাম যে ফার্স্ট কাউন্সেলিং শুরু হলো, তারপরে দেখা গেল বাংলার একটা কেস হাইকোর্টে পেন্ডিং ছিল, সেই জন্য বাংলা সাবজেক্টে কাউন্সেলিংটা প্রথমে শুরু হয়নি, পরে শুরু হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কাউন্সেলিংটা দেরি হলো। তারপরে আমরা দেখলাম কি যে ভ্যাকান্সি প্রবলেমের কারণে দাড়িভিট একটা খুব সেন্সিটিভ একটা আন্দোলন ঘটলো, এবং সেটা আচ্ছা আপনার প্রশ্নের উত্তরে আমি যাব, যেটা বলছি আমি শেষ করে নিই। দাড়িভিট কাণ্ড ঘটলো, তারপরে নন জয়নিং সিট প্রত্যেকটা কাউন্সিলিংয়ে দেখা গেল রেকমেন্ডেশন নেওয়ার পরে তারা জয়েন করেনি, 90 দিন পরে সেইটা নন জয়নিং সিট হিসেবে স্কুল সার্ভিস কমিশন সেটা রেকমেন্ডেশন দিতে পারবে। অর্থাৎ প্রত্যেক কাউন্সিলিংয়ের রেসপেক্টে কিন্তু এই 90 দিন করে করে কিন্তু পিছিয়ে যেতে হচ্ছে। তো যে কারণে সময়টা কিন্তু 1 বছরে কমপ্লিট হওয়া সম্ভব ছিল না। তৃতীয়ত আমরা দেখলাম যে ভোটের নোটিফিকেশন জারি হওয়ার কারণে, মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার কারণে কিন্তু কাউন্সেলিংটা শুরু করা যায়নি, যে কারণে কিন্তু কাউন্সেলিংগুলো সম্পূর্ণ করতে টোটাল প্যানেলের কাউন্সেলিং শেষ করতে কিন্তু দেরি হয়েছিল। এগুলো সেই তদানীন্তন সময়ে কিন্তু বারবার নোটিশ করে, এবং সেই সিচুয়েশানটা বিকাশবাবু ফিরদৌসবাবু ওনারা জানেন, হাইকোর্টেও সেই প্রসঙ্গগুলো উঠেছে। তা সত্ত্বেও সুপ্রিম কোর্টে এই প্রসঙ্গগুলো তুলে ওনারা কিন্তু কোর্টকে মিসগাইড করছেন। আর আপনি যেটা বলছিলেন প্রশ্নটা করুন, তারপর আমি উত্তর দিচ্ছি। না, আমি যেহেতু এই প্রসঙ্গটা আপনি তুললেন যে মিসগাইড করছে, এবং গত তারিখে আমরা দেখলাম যে আপনারা যেখানে এসএসসি ভবন অভিযান করেছিলেন সেখানে যে আপনারা ঠিক এই বিষয়গুলোই তুলে ধরেছিলেন যে এই বিষয়ে মিসগাইড করা হচ্ছে, আপনারা জবাবটা ঠিক এইভাবে দেবেন। সেই পরিপ্রেক্ষিতে কী বলবেন? হ্যাঁ, আমরা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পক্ষ থেকে কি কোশ্চেন অ্যারাইজ হতে পারে, কি অভিযোগ হতে পারে, সেগুলো কিন্তু আমরা আন্দাজ করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা গত 24 তারিখ আমরা আচার্য সদন অভিযান করলাম, এবং চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে যে বিষয়গুলো অভিযোগ হতে পারে তার উত্তর কমিশন কীভাবে রেডি করছে সেই বিষয়ে আমরা তার উত্তর জানার চেষ্টা করেছি। এবং স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে যে উত্তরগুলো রেডি করেছে সেটা আমাদের জানিয়েছে। যেহেতু এগুলো কোর্টের বিচারাধীন বিষয়, এগুলো আমরা ডিটেলে বলবো না, কিন্তু অভিযোগটা এসছে, এরপরে কিন্তু তার কাউন্টার আর্গুমেন্টের জন্য স্কুল সার্ভিস কমিশনেরও সময় থাকবে, আমাদেরও সময় থাকবে, এবং আমরা আশাবাদী এবং আত্মবিশ্বাস
আছে যে এই যে সমস্ত তথ্য ভুল তথ্য দিয়ে কোর্টকে মিসগাইড করছেন তার যথাযথ উত্তর দিয়ে আমাদের পক্ষ থেকে আমরা যেমন বলবো, সেরকম আমরা লড়াই আন্দোলনের মাধ্যমে, রাস্তার আন্দোলনের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ সরকার যথাযথ তথ্য দিয়ে যাতে কোর্টকে সন্তুষ্ট করে এবং সেগ্রিগেশনের পথটাকে এস্টাবলিশ করে, সেই জন্য আমরা কিন্তু আমাদের আন্দোলন যথারীতি জারি থাকবে। আজকে এসএসসির ভূমিকায় কি আপনারা সন্তুষ্ট? কারণ বারংবারই আপনারা বলছেন যে আদালতে এসএসসি কমিশনের যে ভূমিকা থাকছে সেই ভূমিকায় আপনারা সন্তুষ্ট হচ্ছেন না। আজকে এসএসসির মূলত বলার জায়গা ছিল না, সেই কারণে এসএসসির ভূমিকা সম্পর্কে আজকের হিয়ারিং থেকে আমরা আন্দাজ করতে পারি না। কিন্তু কোর্টের যে অবজারভেশনে যেগুলো উঠে এসছে তার উত্তর এসএসসি, আবার আমরা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে যাব, সেটা লড়াইয়ের মধ্য দিয়েই যাব। তো তার বেসিসে কী কী উত্তর রেডি করেছে অবশ্যই আমরা জানার চেষ্টা করব অবশ্যই। কিন্তু আজকের হিয়ারিং থেকে আমরা কিছু প্রেডিক্ট করতে পারি না যে এসএসসি টোটালি তৈরি বা আগামী 10 তারিখ হিয়ারিং। কিন্তু সব থেকে আমরা এদের মানে আমাদের জন্য এটা হতাশাব্যঞ্জক, 10 তারিখ কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা জানি মোটামুটি মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা নোটিশ জারি করেছে, সেই সময় কিন্তু ছুটি থাকে না, অর্থাৎ কম্পালসারি কিন্তু প্রত্যেককেই অন ডিউটি থাকতে হয়। তো এইটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় যে ওই দিন হিয়ারিং হওয়া এবং মাধ্যমিক পরীক্ষাটাকে নেওয়া যথাযথভাবে আমাদের শিক্ষক হিসেবে, যেহেতু আমরা এখনও শিক্ষক রয়েছি, আমরা সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব আছে যে পরীক্ষা পদ্ধতিটাকে সঠিকভাবে পরিচালনা করা এবং আমাদের জীবন জীবিকার প্রশ্নটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়েছে। 10 তারিখে আপনারা উপস্থিত থাকতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন এখানে। সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন। তো পরিস্থিতি কি ডিমান্ড করছে আমরা নিশ্চয়ই আমাদের নেতৃত্বস্থানীয় যারা আছি আমরা আলোচনা করব, যথাযথভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে আমাদের আন্দোলনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেখুন, নতুন করে পরীক্ষা হওয়া সম্ভব কি অসম্ভব এই প্রশ্নটাই তো একটা অবাস্তব প্রশ্ন। তার কারণ হচ্ছে, ধরুন আজকে যদি আমি বলি যে 2023 সালে যে মাধ্যমিক পরীক্ষাটা হয়েছিল সেটা কি নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব? সেটাকে সম্ভব? সাধারণ মানুষের কি এটা মনে হয়? মানে যাদের স্বাভাবিক বুদ্ধি আছে তাদের তো মনে হবে না সম্ভব। কারণ প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো হয়েছে অলরেডি, ধরুন আজকে আমাদের বয়স প্রত্যেকের 36-37 বছর বয়স, কাউরি 40 বছর বয়স। আমরা যখন পরীক্ষাটা দিয়েছি তখন আমাদের বয়স ছিল হয়তো কাউরির 26, কাউরির 27। স্বভাবতই সায়েন্সের নিয়মে আমাদের যত বয়স বাড়ে আমাদের ব্রেন ক্যাপাসিটি তত কমতে থাকে, ব্রেন সেলসগুলো ক্ষয় হয়। তাই আমি 10 বছর আগে যেরকম মেমোরাইজেশন করতে পারতাম আজকে তো পারবো না, সেটা তো জগতের নিয়ম, এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। এবার যদি আমাকে বসিয়ে দেওয়া হয় আপামর যারা ধরুন কারেন্ট পাস করে বেরাচ্ছে ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে, তাদের সঙ্গে যদি আমাকে বসিয়ে দেওয়া হয়, আমি হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ে তার থেকে অনেক বেটার, অনেক ক্ষেত্রে অনেক বেটার বা উপলব্ধিতে অনেক বেটার, কিন্তু মেমোরাইজেশনে তো তার সঙ্গে আমি পেরে উঠবো না। সুতরাং এবার যদি পরীক্ষাটা এরকম হয় যে যারা পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র তারাই পরীক্ষাটা দেবে, তাহলেও মানে জিনিসটা খুব একটা চাপের নয়। কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা পুরো নতুন করে হবে, মানে আবার নতুন করে একদম মানে। এবং সত্যি কথা বলতে 10 বছর আজ পরীক্ষা হয়নি। 2013 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল একটা রিক্রুটমেন্ট, 2016 রিক্রুটমেন্ট হয়েছিল 19-এ, তারপর আজ অবধি নট এ সিঙ্গেল রিক্রুটমেন্ট। তাহলে এই যে এত ছেলে মেয়ে পাস করে বসে আছে, হাজার হাজার প্রত্যেকটা ইউনিভার্সিটির হাজার হাজার ছেলে মেয়ে পাস করে বসে আছে, তারা আজ অবধি পরীক্ষা দিতে পারেনি। তাহলে এই সকলকে যদি আবার নতুন করে আমাদের সঙ্গে বসানো হয় তাহলে কোথাও গিয়ে আমাদের চান্স তো কমেই, ন্যাচারালি কমে। তাহলে আমি সেই বয়সে যে এনার্জি নিয়ে, তখন আমাদের বিয়ে হয়নি, আমাদের বাচ্চা হয়নি, আমরা বিভিন্ন রকম জায়গায় মাথা ঢুকিয়ে বসেছিলাম না, তখন আমরা ফ্রি ছিলাম এবং শুধুমাত্র পড়াশোনাই করেছি। এখন আমাদের লোন আছে, আমাদের বিভিন্ন এনগেজমেন্ট আছে, বাচ্চা আছে, বউ আছে, কাউরি বাবা অসুস্থ, বাবাদেরও বয়স বেড়েছে, মায়েরও বয়স বেড়েছে, বিভিন্ন জনের বিভিন্ন রোগ হয়েছে, তো আমরা বিভিন্ন রকমভাবে জর্জরিত। তাহলে এখন যদি নতুন করে বলে যে আমাকে সেই সময় মানে আমার সেই সত্তায় যেতে হবে এবং সেই সত্তার 100% আমাকে দিতে হবে, সেটা তো সম্ভব না। এটা আপনারাও জানেন, আপনারাও জার্নালিস্ট, আপনারাও নিশ্চয়ই একটা ইন্টারভিউ দিয়ে জার্নালিস্ট হয়েছেন। তাহলে তখন আপনার সঙ্গে যদি 30 জন কম্পিট করে থাকে তাহলে আপনার পাওয়ার চান্স যতটা ছিল, আজকে যদি আপনাকে 3000 জনের সঙ্গে কম্পিটিশন দিতে হয় তাহলে আপনার পাওয়ার চান্সটাও কমে স্বাভাবিকভাবেই। প্রত্যেকটা সেক্টরেই তো একই সমস্যা। তাহলে এইটা তো কখনোই কোনো যুক্তি হতে পারে নতুন করে রিক্রুটমেন্ট করতে হবে। আজকে যদি যিনি বলছেন, যিনি দাবিটা করছেন যে এটা করা উচিত, তেনাকেও যদি, তিনি যে পরীক্ষাটা পাস করে গিয়ে আজকে ল প্র্যাকটিস করছেন, তাকেও যদি আজকে হট করে বলা হয় যে আপনি আবার বসুন পরীক্ষাটায়, আমার তো মনে হয় না তিনি এবার পাস করতে পারবেন। এটা সবার ক্ষেত্রেই কিন্তু সত্য। নিট পরীক্ষা হয়েছিল,
সবাই জানে অল ইন্ডিয়া একটা নিট পরীক্ষা হয়েছিল, সেখানেও কিছু দুর্নীতি হয়েছিল। তো সেখানে তো কোর্ট পুরো প্যানেলটা ক্যান্সেল করে দেয়নি, সেটা তো তারা তো চাকরিও করেনি, তারা তো জাস্ট একটা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা পাস করে তারা ডক্টর হবেন, তারা তো হয়ে যাননি, আমরা তো টিচার হয়ে গেছি। তাহলে নিটের ক্ষেত্রে যদি এই জায়গাটা ছাড় দেওয়া যেতে পারে, এরকম একটা পরীক্ষা মেডিকেল রিলেটেড, মানে একজন শিক্ষক বলা হচ্ছে যে দুর্নীতিযুক্ত শিক্ষকরা তারা ক্লাসে গেলে মানে বাচ্চারা তারা হয়ে যাবে, মানে তারা বঞ্চিত হচ্ছে। তাহলে নিট পরীক্ষায় যারা চান্স ওইভাবে পরীক্ষা হয়ে ডাক্তার হলো, তাদের ক্ষেত্রে কি ব্যাপারটা হলো না, রুগীগুলো কি বঞ্চিত হচ্ছে না? তারা যদি একটা ভুল অপারেশন করে একটা রুগী মেরে দেয়, তাহলে সেক্ষেত্রে কি? কিন্তু ব্যাপার হচ্ছে করার তো কিছু নেই এখানে। যদি আপনি কাউকে দোষী সাব্যস্ত না করেন, বা আপনার প্যানেলে যদি 10টা বা 12টা দোষী থাকে, তাহলে তো আপনি 1000 জনকে ফাঁসি। কমিশনের ভূমিকায় সন্তুষ্ট আপনারা? কমিশনের ভূমিকায় আজকে কমিশনে সেরকম কোনো ভূমিকা ছিল না। আজকে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট, মানে পরের দিন রিজয়েন্ডার হবে। আজকে যারা বিরোধী পক্ষ, মানে যারা প্যানেল ক্যান্সেল চাইছেন, তারা আজকে বক্তব্য দিয়েছেন। কমিশন খুব একটা আজকে সেরকমভাবে বক্তব্য রাখেননি। হ্যাঁ, আশা করছি পরের দিন রাখবেন, এবং পরের দিন আমাদেরও বক্তব্য আছে। তবে বিষয় হচ্ছে যে যেভাবে আমাদের বিরোধীরা ওনারা যেভাবে বলেছিলেন সেভাবে কাউন্টার দেবেন আমরা ভেবেছিলাম, ওনারা সেইভাবে দাঁড় করাতে পারেননি, সেভাবে ওনারা পড়াশোনাও করে আসেননি খুব একটা। তো আমাদের মনে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে দেখুন, আমরা ন্যাচারাল জাস্টিসে আমরা সেফ, কারণ সত্যি কথা বলতে যে এত ক্যান্ডিডেট যোগ্যভাবে এখানে চাকরি পেয়েছে, তারা এত ভালো র্যাঙ্ক করেছে, তাদের 2-4 জন দুর্নীতি করেছে বলে তাদের সবাইকে বাদ দিয়ে দিতে হবে। আমার মনে হয় না কোনো জাজ, যার মধ্যে মিনিমাম মানবিকতা আছে, আমার মনে হয় না কোনো জাজ এটা করতে পারেন। মানে এটা একমাত্র রাজনীতি যদি হয়, কারোর উপর থেকে প্রেশার থাকে, তবেই হতে পারে। নাহলে যদি সত্যি সে মানবিক হন, তিনি যদি জাস্টিস বোঝেন, ল বোঝেন, আমার মনে হয় না কোনো জাজের পক্ষে এরকম কোনো রায় দেওয়া সম্ভব। আচ্ছা, আগামী 10ই ফেব্রুয়ারি রয়েছে আপনাদের পরবর্তী শুনানি, এবং সেদিন থেকেই মাধ্যমিকের পরীক্ষা একদমই, যেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে কিভাবে উপস্থিত থাকবেন সেটা বড় প্রশ্ন। এই বিষয়ে কি কোনোরকম কোনো সরকারি আবেদন করার চেষ্টা করবেন? দেখুন, এখানে মাধ্যমিকটা একটা ফ্যাক্টর আছে বটে, কিন্তু আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন আমার স্কুলে আমি নিজে সিঙ্গেল টিচার, আমার স্কুলে আমরা 6 জন শিক্ষক, তার মধ্যে আমি একা ইংলিশের শিক্ষক। এবার আমি ধরুন এখানে প্রায় 30 দিন পড়ে আছি, আমার বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরাই ধরুন জুনিয়র হাই স্কুলগুলোর অবস্থা খুব খারাপ, কোথাও 20টা কোথাও 30টা স্টুডেন্ট থাকে। এবার ওই স্কুলগুলোকে বাঁচাতে গেলে না আমাদেরকে নিজেদেরকে বাড়ি বাড়ি যেতে হয়, এবং আমরা বাড়ি গিয়ে গার্জেনদের হাতে পায়ে ধরে স্টুডেন্ট নিয়ে আসি। মানে পশ্চিমবঙ্গের এটাই অবস্থা এই মুহূর্তে স্কুলের। তো আমরাই গিয়ে স্টুডেন্ট ধরে নিয়ে আসি, স্টুডেন্ট ধরে নিয়ে আসার পর তাদেরকে এটা কথা দিয়ে ধরে নিয়ে আসি যে আপনার ছেলেকে আমরা একদম টিউশন পড়ানোর মতো করে পড়বো, আপনারা স্টুডেন্টগুলো এখানে দিন, আমাদের কাছে দিন। তো এই বড় মুখ করে যখন আমরা স্টুডেন্টগুলো নিয়ে আসি, আমাদের একটা দায়বদ্ধতা থাকে। এবার আজকে আমি যখন 30 দিন যেতে পারছি না, আমি কিন্তু কোথাও গিয়ে লজ্জিত যে আমি যে গার্জেনগুলোর কাছ থেকে স্টুডেন্টগুলোকে নিয়ে এসেছি তাদেরকে মানুষ করবো বলে আমি তাদেরকে সময় দিতে পারছি না, মানে আমার পার্সোনাল কারণের জন্য আমি দিতে পারছি না। তারা তো এগুলো বোঝে না। এবার আমি বিবেকের কাছে মানে প্রশ্নচিহ্ন, মানে আমি বলে নয়, আমার মতো অনেক টিচার এখানে আছেন যারা সিঙ্গেল টিচার, কেউ অঙ্কের, কেউ ইংরেজির। তো এখন সেই ছেলেগুলো তো হ্যাম্পার্ড হচ্ছে। মানে মাধ্যমিকটা তো পরের প্রশ্ন, কিন্তু এটাও হচ্ছে। আর মাধ্যমিক তো অবশ্যই আছে। মাধ্যমিক দেখুন, ব্যাপারটা হচ্ছে মাধ্যমিক এত বড় একটা ব্যাপার জিনিসটা, যে সমস্ত টিচার উপস্থিত না থাকলে মাধ্যমিক ওইভাবে করানো সম্ভব নয়। সত্যি কথা বলতে পরীক্ষাটা ঠিকঠাক করে করা যাবে না, কন্ডাক্ট করা যাবে না। যে কারণে মাধ্যমিকের সময় সার্কুলারই বার করা হয় বোর্ড থেকে, যে যেন কেউ খুব অসুস্থ না হলে বা চাইল্ড কেয়ার লিভে না থাকলে যেন তারা যান, এরকম একটা অর্ডার থাকে। তার কারণই হচ্ছে এটা, যে যদি সমস্ত টিচার সেদিন উপস্থিত না থাকেন, মাধ্যমিক কন্ডাক্ট করা সত্যিই খুব অসুবিধা হয়ে যায়। তো মাধ্যমিকের ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতেই হচ্ছে। প্লাস হচ্ছে প্যারালালি আপনাকে যেটা বললাম, যে অনেকেই সিঙ্গেল টিচার রিক্রুটমেন্ট নেই, দীর্ঘদিন ধরে ভ্যাকান্সি ফাঁকা। একজন টিচার ধরুন আমাকে যেমন স্কুলে 7টা-6টা পিরিয়ড নিতে হয়, হাই স্কুলে হয়তো 5টা নেই, 4টে নেই, কিন্তু আমাদের যেহেতু জুনিয়র হাই টিচার কম, তো আমাদেরকে প্রচুর ক্লাস নিতে হয়। তো আমরা যদি একটা টিচার যদি অ্যাবসেন্ট করে যায়, তাহলে বাকি টিচারদের উপর প্রচণ্ড চাপ পড়ে এবং স্টুডেন্টরা খুব ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমাদেরকে ওই দিকটাও ভাবতে হচ্ছে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ব্যাপার তো আছে। দেখুন, আমরা সব ধরনের চিন্তাভাবনা করছি। আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব, মানে মেহবুব আছে, আরও হুমায়ুনরা আছে, তারা তো সব দিল্লিতে আছেন। তো ওনারা বললেন আজকে এখানে আমরা সবাই থাকছি, যারা আছি থাকবো। ওরা রাতের বেলা নামবে ফ্লাইটে, ওদের সঙ্গে কথা হবে, আলোচনা করে আমরা একটা ডিসিশন নেব। কারণ তার মধ্যে সবই আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে, মাধ্যমিক, তারপর স্কুলগুলো দীর্ঘদিন হ্যাম্পার হচ্ছে, সব কিছুই মাথায় রেখে একটা ডিসিশন আমাদেরকে আসতে হবে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।